শান্তির দূত হওয়ার প্রতিশ্রুতি দিয়ে জানুয়ারিতে হোয়াইট হাউসে ফিরে আসা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান উত্তেজনাপূর্ণ সংঘাতে যুক্তরাষ্ট্রকে জড়িয়ে ফেলার জন্য একটি নাটকীয় পদক্ষেপ নিতে দেখেছে পুরো পৃথিবী। ক্ষমতা গ্রহণের পর থেকে মধ্যপ্রাচ্যে শান্তি ফিরিয়ে আনা তো দূরের কথা, ট্রাম্প এখন এমন একটি অঞ্চলের নেতৃত্ব দিচ্ছেন যেটা আরও বড় যুদ্ধের দ্বার প্রান্তে আছে। এমন একটি যুদ্ধ যেখানে আমেরিকা সক্রিয়ভাবে অংশগ্রহণ করছে। ইরান ইসরায়েল সংঘাতের মধ্যে কেন আমেরিকাকে জড়িয়েছে ট্রাম্প? 2 সপ্তাহ ধরে আলোচনা কি কেবল একটা অভিনয় ছিল, নাকি পর্দার আড়ালে ট্রাম্পের মনোনীত দূত স্টিভ উইটকফের নেতৃত্বে শান্তি আলোচনা ভেস্তে গেছে? ইরান তার 3টি পারমাণবিক স্থাপনায় হামলার প্রতিক্রিয়া কিভাবে দেখাবে? প্রিয় দর্শক, আজকের প্রতিবেদনে থাকতে এসব প্রশ্নের কিছু বিশ্লেষণ। চলুন শুরু করা যাক। ইসরায়েল ইরান যুদ্ধ সঙ্গে এবার যোগ দিল আমেরিকাও। ইউরোপিয়ানরা এতদিন যুদ্ধ বন্ধে কিছু উদ্যোগ নিলেও আজ থেকে তারা চূড়ান্তভাবে যুদ্ধে জড়িয়ে গেল। বিশ্ব এখন দাঁড়িয়ে আছে এক মহাবিপর্যয়ের সামনে। এখন পর্যন্ত যুদ্ধ পরিস্থিতি যেদিকে গড়াচ্ছে তাতে এটি ওয়ার অফ অ্যাট্রিশন অর্থাৎ দীর্ঘস্থায়ী যুদ্ধে রূপ নেয়ার আশঙ্কা তৈরি হয়েছে। প্রশ্ন হচ্ছে, যুদ্ধটি যদি সত্যি সত্যি একটি দীর্ঘস্থায়ী যুদ্ধের রূপ নেয়, সেক্ষেত্রে কি ঘটতে পারে? সম্ভাবনা আছে 3টি বড় ধরনের ঘটনা ঘটার। প্রথমত, ইসরায়েলের কোনো দীর্ঘস্থায়ী যুদ্ধে জেতার সম্ভাবনা শূন্যের কাছাকাছি। তারা সর্বশেষ বিকল্প হিসেবে ইরানে পারমাণবিক বোমা হামলা চালাতে পারে, তবে তা তাদের চূড়ান্ত পরাজয় ঠেকাতে পারবে বলে মনে হয় না। দ্বিতীয়ত, প্রলম্বিত যুদ্ধে ইরান কার্যত একটি অকার্যকর রাষ্ট্র হয়ে পড়বে। এর সব গুরুত্বপূর্ণ অবকাঠামো ধ্বংস হয়ে যাবে, কিন্তু মাটির নিচের ইরান প্রতিরোধ যুদ্ধ চালিয়ে যাবে, যার প্রভাব হবে সুদূর প্রসারী। তৃতীয়ত, আমেরিকান সাম্রাজ্যের পতন হবে এবং আমেরিকা একটি দীর্ঘস্থায়ী অভ্যন্তরীণ ভাতৃঘাতী সংঘাতে জড়িয়ে পড়বে। আমেরিকান জাহানবাদের পতন হবে ও তারা নতুন আশ্রয়ের সন্ধানে ছুটবে। প্রতিটি ঘটনার পরিণতি হবে সুদূর প্রসারী। মধ্যপ্রাচ্যে ছড়ি ঘোরাতে যুক্তরাষ্ট্রের 19টি ঘাঁটির সুরক্ষা এখন ওয়াশিংটনের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। ইরানের সরাসরি মার্কিন হামলার পর ধারণা করা যায় একেবারে হাত গুটিয়ে বসে নেই তেহরান। এরই মধ্যে কড়া হুঁশিয়ারিও দিয়েছে দেশটি। তাদের রেঞ্জের মধ্যেই আছে মধ্যপ্রাচ্যে অবস্থানরত 4000 মার্কিনী এবং সেনা ঘাঁটিগুলো। ভূমধ্যসাগর উপকূলে সিরিয়া থেকে ইরাক হয়ে উপসাগরীয় দেশ কাতার, ওমান, বাহরাইন, কুয়েত কিংবা সংযুক্ত আরব আমিরাত মধ্যপ্রাচ্য জুড়ে নিজেদের সামরিক জাল ছড়িয়ে রেখেছে যুক্তরাষ্ট্র। উনিশশো 58 সালের জুলাইয়ে লেবানন সংকটের সময় বৈরুতে কমব্যাট ট্রুপস পাঠানোর মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যে সেনা মোতায়েন শুরু করেছিল যুক্তরাষ্ট্র। একে একে ঘাঁটি গেড়েছে অঞ্চলটির 19টি জায়গায়। কাউন্সিল অন ফরেন রিলেশনের তথ্য অনুযায়ী 2025-এর মাঝামাঝি এসে বর্তমানে 40 থেকে 5000-এ দাঁড়িয়েছে মোতায়েনকৃত মার্কিন সেনার সংখ্যা। স্থায়ী এবং অস্থায়ী দুভাবেই সামরিক অবস্থানের নেটওয়ার্ক পরিচালনা করে যুক্তরাষ্ট্র। বাহরাইন, মিশর, ইরাক, জর্ডান, কুয়েত, কাতার, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতে রয়েছে 8টি স্থায়ী ঘাঁটি। ইরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলার পরই আলোচনা এইসব ঘাঁটি ও অবস্থানরত সেনাদের সুরক্ষা। তেহরান এর মধ্যে পাল্টা জবাবের হুঁশিয়ারি দিয়েছে। সেক্ষেত্রে তাদের প্রাথমিক টার্গেট হতে পারে কোনো মার্কিন ঘাঁটিগুলো। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় ঘাঁটি কাতারের আল উদেদ বিমান ঘাঁটি, যা কাজ করে মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকমের হেডকোয়ার্টার্স হিসেবে। বিশ্লেষকদের ধারণা 10,000 সেনা অবস্থান সম্বলিত ঘাঁটিটি হতে পারে ইরানের অন্যতম টার্গেট। বাহরাইনে আছে যুক্তরাষ্ট্রের নেভাল সাপোর্ট অ্যাক্টিভিটি NSA, যেখানে মোতায়েন আছে মার্কিন নেভির 5th ফ্লিট। দূরবর্তী মার্কিন যুদ্ধজাহাজ আর এয়ারক্রাফটের নিরাপত্তা পরিচালনাকারী ঘাঁটিটি হতে পারে তেহরানের আরেকটি লক্ষ্য। কুয়েত সিটি থেকে 34 মাইল দূরে অবস্থিত ক্যাম্প আরিফস্টান থেকে প্রাথমিক রসদ সরবরাহ করা হয় কাছাকাছি মার্কিন আস্তানাগুলোয়। ইরাক সীমান্ত থেকে 20 মাইল দূরে অবস্থান কুয়েতের আলী আল সালেম বিমান ঘাঁটির।
ইসরায়েল একটি দীর্ঘস্থায়ী যুদ্ধে জেতার সম্ভাবনা একেবারে শূন্যের কোঠায়। এর অনেকগুলো রাজনৈতিক ও সামরিক কারণ আছে। এর মধ্যে দুটি কারণ উল্লেখযোগ্য। প্রথমত, ইসরায়েলের কোনো কৌশলগত গভীরতা নেই, যেটি ইরানের আছে। অর্থাৎ একটি দীর্ঘস্থায়ী সংঘাতে ইসরায়েলের প্রায় সব অবকাঠামো ধ্বংস হয়ে এটি একটি মিনি গাজায় পরিণত হতে পারে। ইসরায়েল বসবাসের অযোগ্য হয়ে পড়বে। মনে রাখতে হবে যে ইসরায়েলের বেশিরভাগ নাগরিকের একাধিক পশ্চিমা নাগরিকত্ব আছে। প্রায় 7 লাখ ইসরায়েলির আমেরিকান নাগরিকত্ব আছে। অন্যদিকে ইরান ইসরায়েলের 80 গুণ বড়। এর কৌশলগত স্থাপনাগুলো সারা দেশে ছড়িয়ে ছিটিয়ে আছে। তারা বছরের পর বছর ধরে সংঘাত চালিয়ে যেতে পারবে। এছাড়া অনেক ইরানি পাকিস্তান, আফগানিস্তান, তুরস্ক সহ প্রতিবেশী দেশগুলোতে উদ্বাস্তু হিসেবে আশ্রয় নিলেও বেশিরভাগ ইরানি যাওয়ার কোনো জায়গা নেই। সুতরাং তারা দেশেই থাকবে। অনেকেই ইরানি সামরিক বাহিনীর সাথে মিলে প্রতিরোধ যুদ্ধে যোগ দিতে পারে। দ্বিতীয়ত, ইসলামী বিপ্লবের পর আরও সুনির্দিষ্টভাবে বললে ইরান ইরাক যুদ্ধের পর ইরান প্রায় 40 বছর ধরে এই যুদ্ধের জন্যই প্রস্তুতি নিয়েছে। তারা জানে যে আকাশ যুদ্ধে তারা দুর্বল, যার কারণে এই 4 দশকে ইরান মাটির নিচে আরেকটি ইরান তৈরি করেছে। সেখানে কেবল কয়েক ডজন আন্ডারগ্রাউন্ড মিসাইল সিটি নয়, বরং আন্ডারগ্রাউন্ড নেভাল বেজ, এয়ারবেজ সবই তারা তৈরি করেছে। ধারণা করা যায় যে ইরান দেশের সামরিক সক্ষমতার 80% মাটির নিচে নিয়ে গেছে, আর সেগুলো প্রচলিত যুদ্ধাস্ত্র দিয়ে ধ্বংস করা প্রায় অসম্ভব। আপনি এগুলো জিপিএস দিয়ে ট্র্যাক করতে পারবেন না এবং জানবেনও না যে এগুলো আছে। এগুলো ধ্বংস করার একমাত্র উপায়ে স্থল অভিযান। কিন্তু ইরানকে বলা হয় আগ্রাসনকারীদের জন্য মূর্তিমান আতঙ্ক। ইরান কার্যত একটি দুর্গ সমতুল্য। এ দেশটির প্রায় 3 দিকে সুবিশাল পর্বতমালা দিয়ে ঘেরা, একপাশে কৃষ্ণ সাগর। ইরানে বড় ধরনের স্থল অভিযান পরিচালনার সামর্থ্য আছে একমাত্র যুক্তরাষ্ট্রের, কিন্তু যুক্তরাষ্ট্র স্থল অভিযান চালালেও এটি ব্যর্থ হওয়ার সম্ভাবনা প্রায় 100%। যুক্তরাষ্ট্র যদি ইসরায়েলের পাল্লায় পড়ে ইরানের ফোর্ড পারমাণবিক স্থাপনায় বাংকার ব্লাস্টার বোমা অথবা অন্য কোনো উপায়ে আক্রমণ করে, ইরান যদি জবাবে আশপাশের মার্কিন ঘাঁটিগুলোতে হামলা করে, হতাহত সহ জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি সাধন করে এবং তার জবাবে যুক্তরাষ্ট্র ইরানের স্থল অভিযান পরিচালনা করে, তাহলে তা যুক্তরাষ্ট্রের জন্য ভিয়েতনাম যুদ্ধের চেয়ে বড় ফাঁদ হয়ে আবির্ভূত হতে পারে। সেখানে হাজার হাজার মার্কিন সেনার প্রাণ হারানোর ঝুঁকি থাকবে, কিন্তু চূড়ান্ত অর্জন হবে নেহায়েতে শূন্য। কিন্তু কেন? বলা হয় যে শক্তিশালী আক্রমণকারীর বিরুদ্ধে টিকে থাকলে আপনি জিতে যাবেন। অর্থাৎ শক্তিশালী আক্রমণকারীর বিরুদ্ধে আপনাকে জিততে হবে না, কেবল টিকে থাকলেই হবে। যে কারণে 2006 সালের লেবানন যুদ্ধে শক্তিশালী প্রতিপক্ষ ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করে টিকে যাওয়া হিজবুল্লাহকে বিজয়ী গণ্য করা হয়। সুতরাং একটা জোরদার সম্ভাবনা হচ্ছে ব্যাপক ক্ষয়ক্ষতি সত্ত্বেও ইরান প্রতিরোধ করে যাবে এবং টিকে যাবে। যুক্তরাষ্ট্র বছরের পর বছর যুদ্ধ চালিয়ে ইরাক ও আফগানিস্তানের মতো রণে ক্ষান্ত দেবে, ইরাক যুদ্ধের চেয়ে কয়েক গুণ বেশি ক্ষয়ক্ষতি মেনে নিয়ে। মনে রাখতে হবে, ইরাক যুদ্ধে আমেরিকা প্রায় $2 ট্রিলিয়ন বেশি খরচ করেছে। অর্থাৎ একটা প্রলম্বিত ইরান যুদ্ধে আমেরিকা $8 থেকে $10 ট্রিলিয়ন খরচ করতে হতে পারে। এই পরিমাণ আমেরিকার বর্তমান জিডিপির প্রায় 1/3, আর সেটি করলে আমেরিকার অর্থনীতি কার্যত দেউলিয়া হয়ে যাবে। আমেরিকা তার বৈশ্বিক সামরিক আধিপত্য হারাবে। ইরান ইসরায়েল যুদ্ধে আমেরিকার পরাজয় কেবল আমেরিকান সাম্রাজ্য ক্ষতিগ্রস্ত হবে না, এটি আমেরিকার অভ্যন্তরীণ রাজনীতিতে একটি বিপজ্জনক পরিস্থিতি তৈরি করবে। যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতিতে আরেকটি ওয়াইমার রিপাবলিক পরিস্থিতি তৈরি হতে পারে, যেখানে সাধারণ আমেরিকানরা ইসরায়েলের এই যুদ্ধে আমেরিকাকে জড়ানো ও রাষ্ট্রকে দেউলিয়া করার অপরাধে জায়নবাদীদের দায়ী করবে এবং তাদের উপর প্রচণ্ড আক্রোশ নিয়ে হামলে পড়তে পারে। এটি প্রথম ওয়াইমার রিপাবলিকের পুনর্মঞ্চায়ন হবে মাত্র। মনে রাখতে হবে, প্রথম বিশ্বযুদ্ধোত্তর জার্মানিতে জাতীয়তাবাদী জার্মানরা জায়নবাদীদের উপর ব্যাপক আক্রোশে হামলে পড়েছিল। তাদের অভিযোগ ছিল যে জায়নবাদী গোষ্ঠীগুলো তৎকালীন জার্মানির বড় বড় আর্থিক প্রতিষ্ঠান, গণমাধ্যম, বিনোদন জগতের ওপর প্রায় নিরঙ্কুশ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছিল। অভিযোগ ছিল যে যুদ্ধে তারা যথেষ্ট দেশপ্রেমী ছিল না ও শত্রুর সাথে কোলাবরেট করেছিল।
জায়নবাদীদের এই বিশ্বাসঘাতকতার অভিযোগকে পুঁজি করে জার্মানরা ব্যাপক ইহুদি বিদ্বেষ তৈরি করে, যার পরিণতি আমরা দেখি দ্বিতীয় বিশ্বযুদ্ধে ইহুদিদের উপর জার্মানদের চূড়ান্ত আক্রোশ। এই পরিস্থিতির সাথে বর্তমান আমেরিকার মিল পাওয়া অস্বাভাবিক নয়। অনুমান করা যায় যে আমেরিকা যদি ইরান যুদ্ধে জড়িয়ে বড় ধরনের ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়, আমেরিকার প্রগতিশীল ও রক্ষণশীল উভয় অংশ মিলে সারা আমেরিকায় জায়নবাদের বিরুদ্ধে প্রচণ্ড ঘৃণা উৎপাদন করবে। প্রিয় দর্শক, মধ্যপ্রাচ্য নিয়ে এমন ভাবনাগুলো বাস্তব না হওয়াই মঙ্গলজনক হবে। আমরা যুদ্ধ চাই না, শান্তি চাই। ইরান ইসরায়েল যুদ্ধের সবশেষ খবরাখবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।